আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটি আমরা অনেকখানি করে ফেলেছিলাম। হ্যাঁ, তো প্রথম দিকটা একটু তাড়াতাড়ি শেষ করি। এগুলো জানো। কারেন্টের ডিরেকশন পজিটিভ টু নেগেটিভ, এটা কনভেনশনালি ধরা হয়। ইলেকট্রন ফ্লো করে ফ্রম নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল, কিন্তু কারেন্টের ডিরেকশন অপোজিট টু দ্যাট। এবার ড্রিফট ভেলোসিটি বা ড্রিফট কারেন্ট, এই জায়গাটাই আমরা করছিলাম। তো একটা কন্ডাক্টর যদি থাকে, কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রনস আছে, ফ্রি ইলেকট্রনস গুলো র্যান্ডমলি মুভ করে, ওভারঅল ওদের ভেলোসিটি জিরো, মোর অর লেস আর কি জিরো থাকে। এবার যখন আমরা কোনো একটা ব্যাটারির সাথে কানেক্ট করি, হ্যাঁ স্যার, রেকর্ড হচ্ছে, রেকর্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, এবার যখন কোনো একটা ব্যাটারির সাথে কানেক্ট করব, ব্যাটারির ইলেকট্রিক ফিল্ডের জন্য কন্ডাক্টরটার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ড থাকলে পরে কি হবে, পোটেনশিয়ালের জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। ইলেকট্রিক ফিল্ড থাকলে পরে ইলেকট্রনের উপরে ফোর্স অ্যাপ্লাই হবে, এবং ফোর্স অ্যাপ্লাই হলে পরে ইলেকট্রনগুলোর ওপর, ইলেকট্রনগুলো কিন্তু অ্যাক্সিলারেট হবে। অ্যাক্সিলারেট হলে পরেও ওরা কিন্তু ইনফাইনাইট টাইম ধরে অ্যাক্সিলারেট থাকতে পারবে না, কারণ ওদের মধ্যে কলিশন হবে। এবার একটা এভারেজ টাইম বিটুইন টু কলিশনস আমরা যদি ধরি, যেটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। তো ইফ দ্য রিল্যাক্সেশন টাইম ইজ টি, এবং অ্যাক্সিলারেশন যদি ও এ পেয়ে থাকে, তাহলে ওর ভেলোসিটি যেটা গেইন করবে, which is known as the drift velocity, will be a into t, নরমাল নিউটনস ফিজিক্স। এবার এই অ্যাক্সিলারেশনটা কোথা থেকে আসলো, এই দেখো, এটা হচ্ছে কি আমাদের ফোর্স ডিউ টু দ্য ফিল্ড ডিভাইডেড বাই দ্য মাস অফ দ্য চার্জ পার্টিকেল, দ্যাট ইজ দ্য ইলেকট্রনের মাস দিয়ে ডিভাইড করলে পরে আমরা অ্যাক্সিলারেশনটা পেয়ে যাব, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ড্রিফট ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। নাও হোয়াট উইল বি দ্য কারেন্ট থ্রু দিস, এটার জন্য আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে, কিন্তু পেন টেনের অপশন কোথায়, বুঝতে পারছি না। পেনের অপশন কোথায় থাকে? তুমি কি পাওয়ার পয়েন্ট দিয়ে করছিলে আগের বার? মানে আগের বার তো এইরকম নিচের এই পার্টটা ছিল না স্যার। হুম, বলো। বললাম যে উপরে দেখো, হ্যাঁ, উপরে গিয়ে অপশনস, অপশনস কোথায়, অপশনস? যে ভিউ অপশনস লেখা আছে দেখো উপরে। কোথায় ভিউ অপশনস? লেখা নেই উপরে? না, আচ্ছা স্যার, এটা কি 2018 ভার্সনটা নাকি মাইক্রোসফটের, মানে পাওয়ার পয়েন্ট 2018? লেটেস্টটাই আছে। আচ্ছা, আমি বলতে পারবো এটা না, তো আমারটা এটা তো 2030। লেটেস্টই মনে হচ্ছে, ওই অ্যাপের হ্যাঁ লেটেস্টই মনে হচ্ছে। হ্যাঁ, আমার 2013, আমি বলতে পারবো না কোথায় থাকে। কিন্তু তুমি তো স্যার আগের বার তো পাচ্ছিলে পেন গুলো, ওই সাইডে একটা মানে পয়েন্টার দিয়ে করছিলে তো। পয়েন্টটা ছিল তো। স্ক্রিন শেয়ার করতে হবে নাকি? স্ক্রিন শেয়ার তো করছো মনে হয়, না রেকর্ড করবে কিভাবে? হ্যাঁ, এই এই যে তোমার মার্কারটা দেখাচ্ছে এখন, ওই যে তোমার ওটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা মনে করো ইলেকট্রন গুলোর ভেলোসিটি হচ্ছে ভিডি। ওকে, তো ইলেকট্রন গুলো, এখানে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউমে আছে, সাপোজ n, নাম্বার অফ ইলেকট্রনস আর দেয়ার ইন ইউনিট ভলিউম। তাহলে ক্রস সেকশনাল এরিয়া এ ইন 1 সেকেন্ড, ইলেকট্রন গুলো, একটা একটা ইলেকট্রন যদি ধরি, যে ভলিউম কভার করবে, that will be a into vd, because in unit second it will move vd distance। তাহলে a vd হয়ে গেল হচ্ছে আমাদের ভলিউম একটা ইলেকট্রনের মুভ করলো যেটা, a vd। এবার চার্জ হচ্ছে e, so total number of charge moving is ne a vd।
দ্যাট ইজ দ্য কারেন্ট, যেহেতু পার ইউনিট টাইমে এটা মুভ করলো। ক্লিয়ার? বুঝলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই ইকুয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ভিডি হচ্ছে গিয়ে ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটিটা কখন আসলো? যখন আমরা ব্যাটারির সাথে কানেক্ট করলাম, ডিউ টু অ্যাপ্লাইড ফিল্ড, ওর উপরে ফোর্স অ্যাপ্লাইড হলো, দিস ইজ দ্য ফোর্স, তার ফলে ও অ্যাক্সিলারেট হলো, এবং একটা টাইম আছে which is known as the relaxation time। এই রিল্যাক্সেশন টাইম দিয়ে অ্যাক্সিলারেশনকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব হচ্ছে যে ম্যাক্সিমাম যে ভেলোসিটিটা ও আর কি গেইন করতে পারবে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ড্রিফট ভেলোসিটি। So current is directly proportional to the drift velocity, where Vd is the drift velocity, A is the acceleration, T is the relaxation time। Actually এটা tau দিয়ে ডিনোট করা হয়, tau সিম্বল দিয়ে ডিনোট করা হয়। E is the electric field, E is the electronic charge, small e, m is the mass of the electron, n is the number density of electrons, I is the length of the conductor। এই I আর এই কারেন্টের I, those are different। A is the cross section area। Now what is the current density? Per unit area তে যতটা current flow করবে, that is known as the current density। Current density at a point within a conductor is the current through a unit area of the conductor around that point, provided the area is perpendicular to the direction of flow of the current। So J দিয়ে denote করা হয় current density, which is I by A, and I is any AVT। So when we are dividing that by A, that A goes cancelled, so we found NEVT, which is the current density। So current density dimension কি হবে, unit কি হবে, এই জিনিসগুলো কিন্তু তোমরা একটুখানি দেখবে। Now in vector form, the current is the dot product of the J and A। এবার এটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তো জাস্ট প্রোডাক্ট, কিন্তু যদি এই আমার ক্রস সেকশনাল এরিয়াটা যদি কারেন্ট ফ্লো এর ডিরেকশনের সাথে ইনক্লাইন্ড হয়ে থাকে, তখন কিন্তু ডট প্রোডাক্ট নিতে হবে, কারণ এরিয়া যেটাকে আমরা কনসিডার করি সেটা কিন্তু পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট। দেখো ডেফিনেশনের ক্ষেত্রে কারেন্ট ডেনসিটি ওখানে বলাই আছে, provided the area is perpendicular to the direction of flow of current at that point। না ওহমস ল তোমরা খুব ভালোভাবেই জানো, যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, then the amount of current flowing through that is proportional to the potential difference across the two ends of the conductor, when physical conditions such as temperature, mechanical strain, etc. remain the same। So this is a conductor and it is connected to a battery which has a potential V, and the current flowing through is I, so I is proportional to V or V is proportional to I। and যেটা আমার কারেন্ট ফ্লো কে অপোজ করে, which is known as resistance, resist করলো, so that resistance is the constant and it is a property of the conductor depending on the size, shape and material of the conductor, its value changes, varies। So V equals to IR or RI, that R is the resistance। So you know কোনো একটা পার্টিকুলার যদি পোটেনশিয়াল থাকে ফিক্সড কনস্ট্যান্ট, তাহলে if R increases I will be reduced, that means R is giving us the resistance, it's resisting the flow of current। R বাড়লে কারেন্ট কমে যায়, আর কমলে কারেন্ট বেড়ে যায়, that is why it is resistance। and graphically it is a straight line relation between the potential and the current। Now the resistance of a conductor is the opposition offered by the conductor to the flow of the electric current through it, R equals to V by I। Now current is the previously আমরা যেটা drift velocity equation থেকে পেয়েছিলাম NEVT, so we can replace VD by this force by mass into time, that means acceleration into time। so ultimately এখান থেকে দেখো চলে আসলো সবকিছু করে n স্কয়ার a tau by m। এখানে ইলেকট্রিক ফিল্ডের জায়গায় আমরা কারণ ইলেকট্রিক ফিল্ড এবং পটেনশিয়াল কে E equal to dV dr, এখানে তো লেংথ অফ দা কন্ডাক্টর যদি I বা L, এটাকে যদি L বলি, দুটো তো I হতে পারে না, এটা L, টাইপিং মিস্টেক আর কি। তো V by L, এটা কিন্তু আমাদের কারেন্টের ইকুয়েশনটা আসলো। সো ফ্রম দ্যাট দেখো I আর V এর মধ্যে রিলেশনটা কিন্তু প্রপোর্শনাল, যেটা আমরা দেখেছি। তো V by I equals to R, এখান থেকে কিন্তু এই যে টার্মটা আসলো, দ্যাট ইজ R। রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন আমরা কিন্তু এইভাবে করতে পারি। তো
আবার জানো যে in previous classes in class 10 or 9 R equals to rho L by A. L is the length of the conductor, A is the cross sectional area. এখানে L টাও আছে, এটাও আছে ঠিকঠাক। তার মানে বাকি যে টার্মটা, that means M divided by N square tau is the rho. R equal to M by N square L by A. So from that we can say that R equals to rho L by A, where rho is the resistivity or the specific resistance. This is M equal M by N square by tau. তার মানে দেখো এই জিনিসগুলো কিন্তু আগেও করা হয়েছে। তার একটু ডিফারেন্সটা হচ্ছে এই যে রেজিস্টিভিটিটাকে মাস অফ দ্য ইলেকট্রন, চার্জ অফ দ্য ইলেকট্রন, রিল্যাক্সেশন টাইম এন্ড দ্য নাম্বার ডেন্সিটি এগুলো দিয়ে এক্সপ্রেস করা, এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষাতে। So resistance is directly proportional to the length and inversely proportional to the cross sectional area, যেগুলো তোমাদের কিন্তু previously knowledge আছে, তোমরা জানো। Area of the conductor and depends on the nature of the material, and the material এর নেচারটা যে রেজিস্টিভিটি সেটা ডিপেন্ড করে কিন্তু নাম্বার ডেন্সিটি অফ দ্য ইলেকট্রনস। তার মানে কপারের ক্ষেত্রে একরকম হবে, গোল্ডের ক্ষেত্রে আরেক রকম হবে, সিলভারের ক্ষেত্রে আরেক রকম হবে। কিভাবে সেটা চেঞ্জ করে, দ্যাট the significance come from this equation. So resistivity depends upon the nature of the material and not on the geometric dimension of the conductor. Geometric dimension এর উপর ডিপেন্ড করছে রেজিস্ট্যান্সটা, but resistivity কিন্তু geometric dimension এর উপর ডিপেন্ড করে না, because the length of the conductor and the cross sectional area ওটা কিন্তু rho এর বাইরে, but resistance equals to the rho multiplied by that thing. So resistance depends on the dimension but not the resistivity. Now there are different relations between drift velocity, resistivity, কারেন্ট, ইলেকট্রিক ফিল্ড, কারেন্ট ডেন্সিটি এন্ড পোটেনশিয়াল। এই সবগুলো ইকুয়েশন কিন্তু মনে রাখতে হবে এবং এগুলো কিন্তু কোনো না কোনো কাজে লাগবে। ঠিক আছে, এখানে কোথাও কোথাও লেংথ আছে, হ্যাঁ, যেমন হচ্ছে এই ইকুয়েশনটা VD ইকুয়ালস টু ড্রিফট ভেলোসিটি, এটা পোটেনশিয়াল ডিভাইডেড বাই এনি রো এল, এটা কিন্তু এল, কারণ দেখো ইলেকট্রিক ফিল্ডের বদলে ভি বাই এল আনা হয়েছে। সো দেয়ার ইজ এ লিটল বিট কনফিউশন ইন টাইপিং। এই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুলি দেখবে যে কোনটা আই আর কোনটা হচ্ছে এল। এখানে যে আইটা, এটা দিস ইজ নট আই, দিস ইজ এল, দিস ইজ আই। কারেন্ট বাই এরিয়া ইজ দা কারেন্ট ডেন্সিটি, বাট আই তো কারেন্ট। এখানে যেটা লেখা হয়েছে না ওটা আই হবে না, ওটা এল হবে, ভি বাই এল ইকুয়াল টু ই। ও আচ্ছা আচ্ছা, কারণ ফিল্ড হচ্ছে পোটেনশিয়াল বাই লেংথ, ডিসটেন্স, ওই জিনিসটা। আচ্ছা এটা দেখো একটু ছোট আছে একটু, হ্যাঁ, এলটা আর আইটা সেম হয়ে গেছে। So conductance and conductivity, এটা রেজিস্ট্যান্সের আর রেজিস্টিভিটির রেসিপ্রোকাল। রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হচ্ছে কন্ডাক্টেন্স এন্ড ইটস এসআই ইউনিট ইটস মো। রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওএইচএম, ওহম, এটা ঠিক তার উল্টো, এমএইচও, মো। আর কন্ডাক্টিভিটি ইজ দ্য রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্টিভিটি এন্ড ইটস ইউনিট ইজ মো মিটার ইনভার্স। নাও টেম্পারেচার ডিপেন্ডেন্স অন দ্য রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের যে রিলেশনটা আমরা প্রুফ করলাম একটু আগে, এটা হচ্ছে এরকম। and when temperature increases, the number of collision increases due to the more internal energy and relaxation time decreases. Now relaxation time যদি ডিক্রিজ করে যায় মানে কি হবে, র্যান্ডমনেস বাড়লো, তাহলে কলিশনটা ফ্রিকোয়েন্সি বাড়বে। কলিশন ফ্রিকোয়েন্সি বাড়া মানে হচ্ছে কি, ও ফ্রিলি মুভ কম ডিস্টেন্সে করবে এবং অনেকটা আগে, অর্থাৎ ও টাইম অফ ওই রিল্যাক্সেশন টাইম যেটা আর কি, সেই টাইমটা কিন্তু শর্টেন্ড হয়ে যাবে। তাহলে পরে রেজিস্টিভিটি বা রেজিস্টিভিটিও বাড়বে and correspondingly the resistance will increase. Now resistance কিভাবে চেঞ্জ করে সেটা এখানে দেখানো হয়েছে, যে এটা হচ্ছে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, মানে at 0 degree by initially resistance was R0, after temperature increase of T the resistance becomes RT, so the change in resistance is RT minus R0 divided by the initial resistance and time gives us the coefficient of resistance. Or we can say that ইউনিট টেম্পারেচার ইনক্রিজ করলে যদি পার মানে ইউনিট রেজিস্ট্যান্সের যতটা ভেরিয়েশন বা যতটা চেঞ্জ বা যতটা ইনক্রিজ হবে, দ্যাট ইজ নোন এজ দা টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। নাও ইফ ফাইনাল রেজিস্ট্যান্স যদি আমার ইনিশিয়াল রেজিস্ট্যান্সের থেকে কম হয় তাহলে আলফাটা হবে কি নেগেটিভ। কিন্তু নরমালি আমরা জানি টেম্পারেচার ইনক্রিজ করলে পরে
রেজিস্ট্যান্স কিন্তু বাড়বে নরমাল কন্ডাক্টরের ক্ষেত্রে। এবার সেমি কন্ডাক্টর বা সুপার কন্ডাক্টর ওদের ক্ষেত্রে নেচারটা আলাদা হয়। আমরা যেগুলো কাজ করছি এখানটায় মোস্টলি কন্ডাক্টরকে নিয়ে। তো কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই কোএফিসিয়েন্ট অফ temperature coefficient of resistance is always positive. এবার হচ্ছে রেজিস্ট্যান্স কে এক্সপ্রেস করা হয় হচ্ছে এইরকম সিম্বল দিয়ে অনেকটা, হ্যাঁ, কিন্তু মানে এটা হচ্ছে একটা মার্কেটে মনে করো কিনতে পাওয়া যায় যে ধরনের রেজিস্ট্যান্স গুলো তারা দেখতে অনেকটা এরকম টাইপের হয়, এটা প্রোটোটাইপ। তো এবং সেগুলোর গায়ের মধ্যে তো আর লেখা থাকবে না যে এটা রেজিস্ট্যান্স কত, তার বদলে কি করা থাকে, কালার কোডিং করা থাকে। কালার কোডিং এর মধ্যে মোস্টলি 4টা লাইনস ড্র করা থাকে, কালার লাইনস রিং এর মতো। তো 4টার জায়গায় অনেক সময় 3টা রিংও থাকে। তো এই রিং গুলো যেভাবে থাকে, ফার্স্ট টু রিংস ফ্রম দ্য এন্ড, মানে ক্লোজ এন্ড থেকে আর কি, সেটা গিভ দ্য ফার্স্ট টু সিগনিফিকেন্ট ফিগার্স অফ দ্য রেজিস্ট্যান্স ইন ওহম। আর থার্ড যেটা থাকে সেটা হচ্ছে 10 এর পাওয়ার হিসেবে থাকে। দ্য থার্ড রিং ইন্ডিকেটস দ্য ডেসিমাল মাল্টিপ্লায়ার। দ্য লাস্ট রিং ইন্ডিকেটস দ্য টলারেন্স। টলারেন্স মানে কতটা এরর থাকতে পারে, যে হিসাবটা দিল, মনে করো কোনো একটা জিনিসের কোনো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু, আফটার ক্যালকুলেশন ইউ ফাইন্ড দ্যাট ইটস 10 ওহম। ওটা 10 ওহম অ্যাকচুয়ালি তো আর 10 ওহম হবে না, কম বেশি হতে পারে কিছুটা। তো ওই টলারেন্স দেখে আমরা বুঝতে পারবো যে ওর ভ্যালুটা কতটা কম বেশি হতে পারে। যেমন টলারেন্স যদি খুব কম হয় 5% টলারেন্স, তাহলে ওটার ভ্যালু হতে পারে 9.5 টু 11.5 লাইক দ্যাট। আর যদি বেশি টলারেন্স থাকে তাহলে ও কিন্তু 8 থেকে 10 এরকম একটা ভেরিয়েশনের মধ্যে ভ্যালুটা শো করবে, লাইক দিস। মানে এখানে যে ইয়েগুলো আছে প্রথম দুটো নাম্বার শো করবে, মনে করো এটা 1 2 ইন্টু 10⁻³ আর লাস্টেরটা মনে করো টলারেন্স কত পার্সেন্ট এরর আসতে পারে। কিন্তু কিভাবে বুঝবো সেটার জন্য একটা কালার কোডিং আছে, কালারের উপর ডিপেন্ড করে নাম্বার আসবে। যেমন ব্ল্যাক হচ্ছে 0, ব্রাউন 1, রেড 2, অরেঞ্জ 3, ইয়েলো 4, গ্রিন 5, ব্লু 6। এখানে আহ 9টা কালার আছে, ঠিক আছে। আর টলারেন্সের ক্ষেত্রে ইফ দ্য লাস্ট অর দ্য ফোর্থ রিং ইজ গোল্ড কালার দেন দ্য টলারেন্স ইজ 5%, সিলভার 10%। আর যদি কোনো না থাকে, মানে তিনটাই যদি রিং থাকে, ফোর্থ নাম্বার রিং যদি মিসিং থাকে, তার মানে ওটা টলারেন্স 20%। তার মানে দিস ইজ এ ব্যাড রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি। টলারেন্স বলতে? টলারেন্স বলতে এরর ভাবতে পারো। যেমন মনে করো আচ্ছা 20% কোনো কালার নেই, লাস্টেরটার কোনো কালার অ্যাবসেন্ট আছে, তিনটা কালারই দেওয়া আছে, হ্যাঁ রেজিস্ট্যান্সটার গায়ে তিনটা মার্ক করা আছে, রিং আঁকা আছে। তো তিনটা কালারের মধ্যে মনে করো আছে হচ্ছে ব্রাউন, রেড আর অরেঞ্জ, পরপর নিয়ে নিলাম, হ্যাঁ। তাহলে হুম ওটা হবে হচ্ছে ব্রাউনের জন্য 1, রেডের জন্য 2, 12 ইন্টু 10⁻³ হ্যাঁ তাহলে 12 ইন্টু 10⁻³ মানে হচ্ছে 12,000। তাহলে 12,000 ওহম হচ্ছে আচ্ছা রেজিস্ট্যান্স। এবার কোনো কালার নেই, তার মানে 20% এরর। এবার 12,000 এর 20% কত হয়, 240। আহ, হ্যাঁ 240, হ্যাঁ 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 তাহলে ওটা 12,000 এর থেকে 240 কম বা বেশি ভ্যালু থাকতে পারে এর মধ্যে আছে আর কি রেজিস্ট্যান্সটার ভ্যালু। মানে আচ্ছা শিওরলি নট 12,000, একদম অ্যাকুরেটলি 12,000 না, কম বা বেশি রেজিস্ট্যান্স থাকতে পারে। কতটা থাকতে আচ্ছা পারে আননোন, বাট অ্যারাউন্ড হুম 20% এই বলা আছে। যদি গোল্ড হয় তাহলে আচ্ছা, এররটা কমে আসবে, 5% হয়ে যাবে। সিলভার কালার হলে ওটা 10% থাকে। হুম এবার এই যে পরপর কালার গুলো, এগুলো তো মনে রাখা তো মুশকিল। একটা নেচার আছে যদিও, দেখো ভায়োলেট থেকে VBGYOR, ভিজিওর যে ইয়েটা থাকে সিকোয়েন্সটা অনেকটা ওরকম। হ্যাঁ এটা বাদ দিয়েও আরেকটা আরেকভাবে বোঝা যেতে পারে। আচ্ছা এখানটায় দেখো যে এক্সাম্পলটা দেওয়া আছে, প্রথমটা হচ্ছে ব্রাউন কালার, পরেরটা হচ্ছে ভায়োলেট, তারপরেরটা ব্ল্যাক, তারপরেরটা গোল্ড। তো ব্রাউন করেসপন্ডস টু 1, এই জন্য প্রথমটা 1। ভায়োলেট করেসপন্ডস টু 7, তাহলে হলো 17। তারপরে ব্ল্যাক হচ্ছে করেসপন্ড টু 0, সেই জন্য 10⁻�0।
তাই আমার ভ্যালু আসলো 17, আর গোল্ড কালারের জন্য এরর বা টলারেন্স আসলো 5% টলারেন্স। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, হ্যাঁ এবার আরেকটা এক্সাম্পল আছে, মনে করো জিআরবি মানে গ্রিন, রেড এন্ড ব্লু, লাস্টেরটা হচ্ছে সিলভার। তাহলে গ্রিন করেসপন্ডস টু কত বলো তো? 5, গ্রিন 5, হ্যাঁ রেড হচ্ছে 2, তাহলে এটা 52, ব্লু হচ্ছে, হুম ব্লু কত 6, তাহলে 52 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। 10 to the power 6 সিলভার থাকার জন্য 10% টলারেন্স। এবারে আরেকটা এক্সাম্পল আছে, এই আগেরটার মতই, দেখো বিভিভি, ব্রাউন, ভায়োলেট আর হচ্ছে ব্ল্যাক, তাহলে 17 ইন্টু 10 টু দি পাওয়ার 10 হবে, 10 টু দি পাওয়ার 0 হবে, একদম এটাই। কিন্তু এর টলারেন্স হবে গিয়ে 20%। ওটা 5% ছিল ডিউ টু গোল্ড, কিছুই নেই, দ্যাট ইজ ওয়াই ইট ইজ 20%। এবার এই যে কালার গুলো মনে রাখার বুদ্ধি হচ্ছে, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ। বি করেসপন্ডস টু ব্ল্যাক, তারপরে বি ব্রাউন, আর রেড, অরেঞ্জ, ইয়েলো, তারপর চলে যাবে হচ্ছে জি গ্রিন, ব্রিটেনের ব্লু, তারপর ভেরি হচ্ছে ভায়োলেট, গুড গ্রে, এন্ড ওয়াইফ হয়ে গেল হোয়াইট। এইভাবে একটা মনে রাখা যেতে পারে এই কবিতাটা যদি আর কি একটু মাথায় রাখো। হয়ে গেল? ঠিক আছে? হ্যাঁ স্যার কারো কিছু প্রশ্ন? এটা লাগবে না, কার্বন রেজিস্টার বলে কিছু রেজিস্টার পাওয়া যায়, ওদের কালার কোডিংটা একটু ডিফারেন্ট থাকে, এটা আউট অফ সিলেবাস, দরকার নেই, যদি দরকার হয় পরে বলবো। এবার হচ্ছে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টার্স, খুব ইজি, আশা করি এগুলো আগে পড়েছো। সিরিজ থাকলে পরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে হচ্ছে সাম অফ দা অল দা রেজিস্ট্যান্স। সো সিরিজের ক্ষেত্রে কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলোর থেকে বেশি হবে। মনে করো R1 প্রত্যেকটা 1 ওহম করে আছে, তাহলে ইকুইভ্যালেন্টটা হবে কি হচ্ছে 3 ওহম। সো অবভিয়াসলি দা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ অলওয়েজ গ্রেটার দেন ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সেস। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে 1 by R equals to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. It's similar to the series combinations of the capacitors. And এখানে কিন্তু ইকুইভ্যালেন্টটা ইন্ডিভিজুয়াল যতগুলো আছে তার মধ্যে থেকে স্মলেস্ট যেটা হবে তার থেকেও কম হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি করবে? ইলেকট্রনকে মুভ করাবে, তার মানে ফোর্স তৈরি হবে। ফোর্স তৈরি হবে কোথা থেকে? মনে করো একটা ব্যাটারি আছে, ব্যাটারির সাথে যখন তুমি কোনো কন্ডাক্টরকে কানেক্ট করলে, কন্ডাক্টরের বোথ এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো। পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলে পরে ওর মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়া মানে চার্জের উপর ও ফোর্স অ্যাপ্লাই করবে। দ্যাট ফোর্স ইজ নোন অ্যাজ দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স। The electromotive force is the maximum potential difference between the two electrodes of the cell when no current is drawn from the cell. ঠিক আছে? ফোর্স সেন্সে কিন্তু আমরা আমরা যে কথাটা বললাম যে ইলেকট্রিক ফিল্ড ওর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা force। কিন্তু ইএমএফ টা যেটা যে আর কি, ইএমএফ কে অ্যাকচুয়ালি ফোর্স নামে ফোর্স, বাট দ্যাট ইজ নট ফোর্স অ্যাকচুয়ালি, দিস ইজ পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্সটাকেই আমরা কিন্তু ইএমএফ বলবো। মানে ডিফারেন্স আছে, ইএমএফ এর নাম আর অ্যাকচুয়াল ইএমএফ দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। কথাটা বোঝা গেল? ক্লিয়ার কি? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা কিন্তু কোনো ফোর্স না, ডাইমেনশনালি এটা ডাইমেনশন হবে হচ্ছে পোটেনশিয়ালের ডাইমেনশন। পোটেনশিয়ালের ডাইমেনশন কি? পোটেনশিয়ালের ডাইমেনশন হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি বাই চার্জ। তার মানে হচ্ছে মনে করো জুল পার কুলম, এই টাইপের, which is ভোল্ট। ইএমএফ এর ইউনিটও কিন্তু ভোল্ট হবে, নিউটন হবে না। নাম কিন্তু ইলেকট্রোমোটিভ ফোর্স। মানে ফোর্সটা শুধুমাত্র এইখানটা মানে জাস্ট একটা কি বলবো ওয়ার্ড, এর কোনো সিগনিফিকেন্স এরকম ভাবে নেই। দিস ইজ নট এট অল ফোর্স, ইজ ভোল্ট, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। So here is a comparison between the EMF and the potential difference. Potential difference হচ্ছে যখন সার্কিট কমপ্লিট হবে তখন যে ডিফারেন্সটা হবে পোটেনশিয়ালে, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। আর ইএমএফ টা হচ্ছে সেম থিং, কিন্তু আমার ওই ওয়্যারটা কাটা থাকবে, অর্থাৎ ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। সো ইএমএফ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। কারণ সার্কিটটা তো আমার ওপেন সার্কিট আছে, ক্লোজ নেই।
সো রেজিস্ট্যান্সের কোনো মানেই নেই এক্ষেত্রে। বাট পোটেনশিয়াল ডিফারেন্স ডিপেন্ডস অন দ্য রেজিস্ট্যান্স বিটুইন দ্য গিভেন পয়েন্টস। The term EMF is used only for the source of EMF. আর potential is measured between the 2 points of the circuit. যে কোনো পয়েন্টের মধ্যে potential আমরা বের করতে পারি এবং potential কিন্তু ভ্যারি করবে আমার পয়েন্ট চুজ করার উপর। And EMF is always greater than the potential difference. Now internal resistance of cell. The opposition offered by the electrolyte of the cell to the flow of the electric current through it is called the internal resistance of the cell. তার মানে আমরা কোনো একটা ব্যাটারির সাথে যখন আমি কোনো একটা রেজিস্ট্যান্স কে অ্যাড করব, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও একটা রেজিস্ট্যান্স হবে, কারেন্ট ফ্লোর ক্ষেত্রে অপোজিশন হবে। আবার যখন ব্যাটারির ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, ব্যাটারির ভেতরকার যে মেকানিক্সটা আছে বা মেকানিজমটা আছে, ওর যে ম্যাটেরিয়াল গুলো আছে, সেই ম্যাটেরিয়াল গুলো কিন্তু একটা অপোজ করবে ফ্লো অফ দ্য ইলেকট্রনস বা ফ্লো অফ দ্য চার্জেস। এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স আমাকে ইন্ট্রোডিউস করবে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল। Larger the separation between the electrodes of the cell, more the length of the electrolyte through which current has to flow, and consequently a higher value of the internal resistance. Greater the conductivity of the electrolyte, lesser is the internal resistance. তার মানে ওই ইলেকট্রোলাইটের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে। ভালো যে সমস্ত ব্যাটারি গুলো আছে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কম হবে, আর যেগুলো মানে ব্যাড সেলস তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু খুব বেশি হবে, তার ফলে লস বেশি হবে, ইন্টারনাল লস। The internal resistance of cell is inversely proportional to the common area of the electrodes dipping in the electrolytes. The different কি বলবো প্রপার্টিজ গুলো দেখবে। ইন্টারনাল রেজিস্ট্যান্স, এক্সটার্নাল রেজিস্ট্যান্স যেটা অর্থাৎ যে আমরা রেজিস্ট্যান্স অ্যাড করব সেটাকে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হয়, আর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে স্মল আর দিয়ে ডিনোট করা হয়। কারেন্ট ফ্লো করছে, এবার এই রেজিস্ট্যান্সের বোথ এন্ডে যেটা পাবো আমি কোনো একটা পোটেনশিওমিটার অ্যাড করলে, that is known as the potential difference. If potential difference is V, then V will be equals to I into capital R. But যখন আমি EMF টাকে কনসিডার করব, then EMF will be, তখন কারেন্ট ফ্লো করবে, কিন্তু মানে আমার কনসিডারেশনটা হবে এই টোটাল ওয়্যারের মধ্যে দিয়ে এবং সেলের ভেতর দিয়েও কারেন্ট ফ্লো করছে, সেটাকে কনসিডার করতে হবে। দেখো ই হচ্ছে গিয়ে বাইরের পোটেনশিয়াল প্লাস ভেতরে যে পোটেনশিয়াল ড্রপটা হলো দুটোর সাম। সো বাইরের ক্ষেত্রে আই আর ক্যাপিটাল আর, আর ভেতরের ক্ষেত্রে ড্রপ ইজ কামিং ডিউ টু দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, সো দিস ইজ আই ইনটু স্মল আর। তো কমন নিয়ে নিলে আই ইনটু আর প্লাস আর। সো দ্য কারেন্ট, অ্যাকচুয়াল কারেন্ট উইল বি, যদি ইএমএফ দিয়ে এক্সপ্রেস করি তাহলে ই ডিভাইডেড বাই আর প্লাস আর, আর যদি আমি পোটেনশিয়াল দিয়ে ডিফাইন করি তাহলে ভি ইকুয়ালস টু আই আর, সো ভি I will be equals to V by R. আচ্ছা এই ইকুয়েশনটাকে বলা হয় কিন্তু সার্কিট ইকুয়েশন। আচ্ছা মানে ছোট একটা মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স তো। ইন্টারনাল রেজিস্ট্যান্স সেলের প্রপার্টি। সো হিয়ার আচ্ছা IR equals to E minus V. এই যে IRটা, যে পোটেনশিয়ালটা তোমার লস হয়ে যাচ্ছে ডিউ টু ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটাকে বলা হয় লস পোটেনশিয়াল। এই ইকুয়েশনস গুলো মনে রাখতে হবে। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, ইয়ের নেটওয়ার্ক স্টার্ট হয়ে গেছে, ও অ্যাড হতে পারছে না। হ্যাঁ, ও দিগ্বিজয় কেটে গেছে না? হ্যাঁ আচ্ছা আহ, একটুখানি দেখো, নেক্সট আচ্ছা 2-1 দিন পর আমি বলবো, যেটুকু হলো ভালো করে দেখো বইয়ের, আচ্ছা আর বইয়ের থেকে নিউমেরিক্যালস টিউমেরিক্যালস কিছু করো, হুম। তো বেসিক জায়গাগুলো হলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটুকুর মধ্যে। স্যার না এটুকুনি জায়গাতে প্রবলেম নেই। অগ্রণী অগ্রণী না আছে? স্যার ঠিক আছে বুঝেছি। আচ্ছা। হ্যাঁ স্যার বুঝেছি। অঙ্ক টঙ্ক করছো কিছু? ইলেকট্রোস্ট্যাট করেছো কিছু অগ্রণীল? হ্যালো ইলেকট্রোস্ট্যাট কিছু করেছো?
হ্যাঁ স্যার করছি। করছো? ঠিক আছে, করো। প্রবলেম গুলো পাঠিও। আর আমি ওই যে ইসেদের প্রবলেম কিছু পাঠিয়েছিলাম সলভ করে, তোমাদেরকেও পাঠিয়েছিলাম ওগুলো। সিকোয়েন্সটা হয়তো ঠিকঠাক নেই, একটু খুঁজে খুঁজে নিয়ে মেলাতে হবে, কোশ্চেন কোনটা অ্যান্সার কোনটা। আচ্ছা, ওগুলো দেখেছিলে কি না দেখোনি? হ্যাঁ দেখেছিলাম। তুমি তো ওই যে ইউটিউবের ভিডিওগুলোর নোটস গুলো পাঠিয়েছো না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। স্যার আমি না কিছু প্রবলেম পাঠিয়েছিলাম। হ্যাঁ, তোমার দুটা দুটা মতো প্রবলেম আছে না? আমার একটু দেখা হয়নি, দেখে আমি পাঠিয়ে দিবো করে। আর স্যার একটা না সলিউশনই বুঝতে পারছি না, মানে একটা সলিউশন করা আছে কিন্তু তো বুঝতে পারছি না কি হবে। দাঁড়াও আমি দেখছি। শব্দ করে। এটা এই প্রবলেমটা তো? হ্যাঁ স্যার। কোশ্চেন কোনটা? কোশ্চেন কোথায়? স্যার আগের পেজে, আগের পেজে। এই পার্টিকেল হ্যাঁ এটা। ভার্টিক্যাল, সেকেন্ড পার্টিকেল বি। তাহলে এ আর বি এর মধ্যে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, এই ফোর্সটার ডিরেকশন হ্যাঁ এদিকে। ওকে, এখানে টেনশন তৈরি হচ্ছে, ওয়েটটা কাজ করছে এদিকে নিচের দিকে এমজি। এই জায়গাটা বুঝে গেলে আর কিছু হ্যাঁ তোমাকে তাহলে এই এমজি স্যার, কিন্তু থিটা বাই তো ওই অ্যাঙ্গেলটা থিটা বাই টু কেন হচ্ছে? থিটা থিটা, হ্যাঁ তাহলে সেখান থেকে আমাদেরকে বের করতে হবে কোন অ্যাঙ্গেলটা কত। এটা 90 ডিগ্রি, এই টোটালটাও 90 ডিগ্রি। আচ্ছা। ঠিক আছে, এটার সাথে প্যারালাল কোনটা করা যেত? এখানে যদি একটা লাইন ড্র করো, ওইটা হবে গিয়ে থিটা। এটা থিটা হবে না এদিকে? আচ্ছা। এটাকে যদি স্ট্রেট করো, এই যে এই ও বিটাকে যদি এক্সটেন্ড করো, তাহলে এখানে হুম। থিটা পাবে, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা। অপোজিট থিটা। হ্যাঁ এটা 90 হ্যাঁ মাইনাস থিটা হলে বাকি সবগুলো তোমার চলে আসলো। হ্যাঁ। বুঝতে পারলে? স্যার ক্লিয়ার হলো না। ক্লিয়ার হলো না? এইটাকে যদি তুমি এক্সটেন্ড করো, এখানে একটা